আমরা অলরেডি লাইভে চলে আসছি। তো আমরা যার যার জায়গা থেকে আমাদের এই লাইভ সেশনটি নিজেদের টাইমলাইনে বা গ্রুপে পেজে একটু শেয়ার করে দেই। আমরা 1 থেকে 2 মিনিট পরেই আমরা আমাদের আলোচনা শুরু করব। জাস্ট লাইভটি আমরা শেয়ার করে দেই। আমরা লাইভটি শেয়ার করে দিয়ে আমরা ইনশাআল্লাহ দ্রুতই শুরু করে দিব। আমরা শুরু করে দিচ্ছি আজকের আলোচনা। তো সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার কাছে যে এই করোনা মহামারীতেও সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এজন্য, এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটি দেখছেন অথবা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের গ্লোবাল আইটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বেকারত্ব সমস্যার প্রধান কারণ এবং বেকারত্ব সমস্যার সমাধানে আমাদের করণীয়। তার আগে একটু বলে নিব আমাদের অতিথি বিরোধের উদ্দেশ্যে যে আপনারা মাইক্রোফোনটা কখনোই আনমিউট করবেন না, মিউট অবস্থায় থাকবে। আমি যখন বলতে বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো তখনই শুধুমাত্র আপনারা আনমিউট করতে পারেন, অথবা আপনার করা কিছুই করা লাগবে না, আমি করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শুরুতেই পরিচয় হয়ে নেব। প্রথমে আমাদের সঙ্গে যে প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন, আমাদের সাথে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আলামিন চৌধুরী স্যার, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব আল সাজিদুল ইসলাম দুলাল। তো আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জাস্ট থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? তো আমি শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, আমাদের যে আজকের প্রধান অতিথি জনাব আলামিন চৌধুরী স্যারের কাছে, বাংলাদেশ
একটি চমৎকার দেশ, আমরা এই দেশের নাগরিক, আমরা গর্ববোধ করি এই দেশকে নিয়ে। তো আমাদের দেশে বেশ কিছুদিন ধরে যে সমস্যা প্রকট আকারে ধারণ করছে সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা। সমস্যা অনেকগুলো রয়েছে, তার মধ্যে বেকার সমস্যা অন্যতম। তো আমি স্যারকে জিজ্ঞাসা করব, জানতে চাইব বেকারত্ব বিষয়টি কি। যদি স্যার সংক্ষেপে বলেন বেকারত্ব কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। স্যার। ধন্যবাদ জনাব জাকারিয়া আলম। জনাব জাকারিয়া আলম গ্লোবাল আইটি ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সিইও এবং আমাদের যুবদের জন্য একজন বিশিষ্ট যুব আইকন। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি অত্যন্ত ভালো ফিল করছি যে আজকে আমি আপনার প্রতিষ্ঠান ও আপনার পরিচিত অনেক যুবদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য একটা সুযোগ সৃষ্টি করেছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আমি জনাব আল সাজিদুল ইসলাম দুলাল সাহেব, চেয়ারম্যান প্রতিক্ষণ ব্লাড এর যিনি চেয়ারম্যান মহোদয়, আজকে আমাদের কো ডিসকাসেন্ট হিসেবে এখানে এসছেন এবং আমাদের সাথে আমরা আশা করছি যে এটা প্রাণবন্ত আলোচনায় আমরা জনাব জাকারিয়ার সাথে দুজনে অংশগ্রহণ করব। আমরা সেই হিসাবে আজকে জনাব জাকারিয়া যুবদের বিষয় নিয়ে যে ভাবছেন বা যুবদেরকে অনুপ্রাণিত করার জন্য বা যুবদের যেসব সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বিষয় নিয়ে উনি ভাবছেন এবং এর সলিউশন খোঁজার চেষ্টা করছেন আজকের লাইভ অনুষ্ঠান দিয়ে। তা এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি কিছুটা শেয়ার করব যে আমরা প্রথমেই যদি এই বিষয়টা জানতে চাই, তবে আমাদের বেকারত্ব বলতে কি বুঝি এবং যুব বলতে কি বুঝি, এই বিষয় দুটো আমাদের বোধহয় একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। বেকারত্ব হচ্ছে, আমার দৃষ্টিতে বেকারত্ব হচ্ছে একজন কর্মক্ষম মানুষ যিনি কাজ করতে চান, যিনি কাজের মাধ্যমে নিজের রুজি রোজগারের ব্যবস্থা করতে চান, প্লাস সমাজকে, দেশকে এবং জাতিকে সেবা দিতে চান। এমন একজন ব্যক্তি যখন নাকি পরিবেশ পরিস্থিতির কারণে, রাষ্ট্রীয় কারণে, সামাজিক কারণে অথবা সিস্টেমের কারণে যখন কাজ করার সুযোগ পান না, সেই অবস্থায় সেই ভদ্রলোককে, সেই ছেলেকে বা সেই মেয়েকে, সেই যুবককে বা সেই যুব মহিলাকে আমরা বেকার বলে অভিহিত করতে পারি। ইন্টারন্যাশনাল একটা ডেফিনেশন আছে যে আনএমপ্লয়মেন্ট অকার্স when people are without work and actively seeking productive work। এখানে ওরা শুধু ওয়ার্ক শব্দটা ব্যবহার করেছিল, কিন্তু আমি একটু অ্যাড করেছি যে প্রোডাক্টিভ ওয়ার্ক। প্রোডাক্টিভ ওয়ার্ক মানে হচ্ছে যে ওয়ার্ক আপনাকে এটা প্রোডাকশন দিবে। আপনি নেশনকে, আপনার প্রতিষ্ঠানকে একটা প্রোডাকশন দিবেন এবং সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা রেজাল্ট দিবেন in the form of your salary or in the form of your incentives, etc. etc. এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট বলতে যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সংজ্ঞা, সেটা। এবার আমরা যাই যুবতে। যুব বলতে আমরা কি বুঝি? যুব বলতে কিন্তু সরকারিভাবে একটা নীতিমালার আওতায় যে সংজ্ঞাটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে 18 থেকে 35 বছর যাদের বয়স, সেটা নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে আমরা যুব বলব। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম বয়সসীমা নির্ধারণ করা আছে। যেমন জাতিসংঘে বয়সসীমা নির্ধারণ করা আছে 15 থেকে 24, আমাদের দেশে সেটা 18 থেকে 35। কিন্তু আমি মনে করি বা আমি বিশ্বাস করি দীর্ঘদিন যুবদের সাথে কাজ করে যে শুধু বয়সের সংজ্ঞায় যুবদেরকে সংজ্ঞায়িত করা সঠিক নয় বা সঠিক হচ্ছে না। হয়তো রাষ্ট্রীয় কারণে বা জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিত্তিতে এটা করা হয়, বাট অ্যাকচুয়ালি যুবদের বলতে যা মিন করা হয় সেটা হচ্ছে এমন একজন ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, যার শারীরিক মানসিক শক্তির কোনো অভাব নেই, সারাক্ষণ যিনি উৎফুল্ল থাকেন, সুন্দর মন, সবুজ মন মানসিকতার একজন মানুষ, যে শুধু নিতেই চায় না, দেওয়ার জন্য তার প্রচুর আগ্রহ থাকে, এ ধরনের একটা ব্যক্তিকে আমরা যুব বলে অভিহিত করতে পারি। এই যুবদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, এই যুবদেরকে নিয়ে আমাদের চিন্তা, এই যুবদেরকে নিয়ে আমাদের ভাবনা। এই যুবদেরকে আমাদের দেশে যে সেবা প্রদান করার জন্য যে সরকারি সংস্থাটি আছে সেটি হচ্ছে যুব এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব অধিদপ্তর, যেটি
চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রকম, যাতে দেশের যুব সম্প্রদায়কে মানব সম্পদে পরিণত করা যায়। সীমাবদ্ধতা কিছু রয়েছে, সম্ভাবনা কিছু রয়েছে। জি বলেন। হ্যাঁ, জাকারিয়া বলেন। এই বিষয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। তো এই মুহূর্তে আমি চাচ্ছি আমাদের প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব আল সাজিদুল ইসলাম দুলাল ভাইয়ের কাছে, ওনার কাছে জানতে চাইবো, বাংলাদেশে যে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, তো এইটার কারণগুলো কিরকম হতে পারে? What do you think about the problem or about the increasing rate of unemployment? জনসংখ্যা not sorry, আপনার হচ্ছে বেকারত্ব সমস্যার যে হার, বেকারত্ব বৃদ্ধির হার, এটা কেন বৃদ্ধি পাচ্ছে বা কি কি কারণে হচ্ছে, আপনি যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ জাকারিয়া আলম। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আলামিন স্যারকে, পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক অবসরপ্রাপ্ত। আসলে বেকার সমস্যাটা বর্তমানে আমাদের দেশে কিন্তু অনেকাংশেই কম। এর মূল যদি কারণটা আমরা জানতে চাই, তাহলে যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের সচেতনতার অভাব। কারণ আমরা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ শুধু চিন্তা করে লেখাপড়ার পরেই তাদের দরকার চাকরি। আসলে চাকরি না দিয়ে যদি মনে করি যে আমি চাকরি দিব, যদি এই চিন্তা ভাবনাটা মাথায় থাকে, তাহলে আমার মনে হয় বেকারত্বের সংখ্যাটা অনেক হারেই কমে যাবে। বিশেষ করে আপনি জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তর শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের মাধ্যমে সারা বাংলাদেশে যুবদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত সকলের জন্যই বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। কিন্তু এটা ছাড়াও যদি চিন্তা করা হয় যে আমরা নিজেরা কিছু করব, তাহলেও কিন্তু আমাদের বেকারত্বের সংখ্যা অনেক হারে কমে যাবে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা জাতীয় যুব অথবা অন্য কোনো প্রতিষ্ঠান, তারা যেটা করতেছে সমস্যার সমাধানে কাজ করতেছে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে কি কি কারণে বা কয়েকটা কারণ যদি আপনি বলেন, কেন আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অনেক দ্রুত গতিতে, কেন? আচ্ছা, এর এখন বর্তমান কোভিড-19 এর একটা কারণ, এটা সবচেয়ে বড় একটা কারণ। আরেকটি কারণ হলো আসলে আমাদের দেশটাই তো দরিদ্র দেশ, এখানে চাকরির অভাব। শিক্ষিত হওয়ার পরেও চাকরি পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার, যার কারণে আমাদের বেকারত্বটা বেশি। আর যেটা বললাম যে সচেতনতা, এটা হলো আমাদের সবচেয়ে বেশি সমস্যা। আরেকটা বিষয় জানতে হবে যে আমরা অনেক শিক্ষিত হয়ে ছোটখাটো কাজ করতে চাই না, চাকরি বা ব্যবসায় যেতে চাই না। সবাই শুধু বড় চাকরি বা সরকারি চাকরির আশায় ঘুরতে থাকি, যার কারণে আমরা অনেকেই বেকার হয়ে পড়ি, আমরা কিন্তু কিছু করতে চাই না। এখন আরেকটা বিষয় আছে যে আমরা দেখছি যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকে কাজ করে, ঘরে বসে একটা ইনকাম সোর্সের সুযোগ রয়েছে, যে জিনিসটা আমরা জানি না, আমাদের সচেতনতার জন্য এটা হচ্ছে না। এটা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, প্রশিক্ষণ নিয়ে কাজ করে, তাদের আরো প্রচার করতে হবে বেশি বেশি। আর প্রচারেই তো প্রসার। সুতরাং আমরা যদি এই জায়গাটাকে আরো বেশি ত্বরান্বিত করতে পারি, প্রশিক্ষণের বিষয়টা এবং ফ্রিল্যান্সিং এর বিষয়টা, যারা হয়তো বা চাকরির পাশাপাশিও কিছু কাজ করতে পারে, অথবা দেখা গেছে অনেক শিক্ষিত হওয়ার পরে তারা বড় চাকরি খুঁজছে, সেই ক্ষেত্রে যদি সেই খোঁজার সময়টা যদি আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে বেকারত্ব কমানো সম্ভব। জাকারিয়া সাহেবের ইয়েটা মিউট হয়ে আছে বোধহয়। সরি। তো আমি স্যারকে একই প্রশ্নটা করব যে বাংলাদেশে যে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, এইটা কেন হচ্ছে আমাদের দেশে?
বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 47% এডুকেটেড পিপল তারা আনএমপ্লয়মেন্ট থাকছে বা চাকরি করার সুযোগ পাচ্ছে না, বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, কেন বেকারত্বের সংখ্যা ডে বাই ডে এত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে? ধন্যবাদ জনাব জাকারিয়া। আমি আপনাকে এই বিষয়ে কিছু পরিসংখ্যান তুলে ধরতে চাই। পরিসংখ্যানগুলো খুব রিসেন্ট। আমরা অনেক পত্রিকায় বা অনেক জায়গায় অনেক কিছু পরিসংখ্যান দেখি, কিন্তু যেসব পরিসংখ্যানগুলি গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয়েছে সেসব পরিসংখ্যান কয়েকটা তুলে ধরছি আপনার সামনে। এই বিষয়টা আলোচনা করতে গেলে এই পরিসংখ্যানগুলো আমাদের জন্য হেল্পফুল হবে। আমরা সরকারি যে হিসাব আছে, আমাদের যে বিবিএস ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে হিসাব দিচ্ছে বেকারদের সংখ্যা সম্পর্কে, সেটা হচ্ছে 26 লক্ষ। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যে রিসার্চগুলি হয়েছে এবং ভ্যালিড রিসার্চ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বেকারের সংখ্যা, বাংলাদেশে বেকারের সংখ্যা হচ্ছে 4,80,00,000 প্লাস। তার মধ্যে নারীদের সংখ্যা হচ্ছে এই সংখ্যার 3/2 2/3 অফ দিস টোটাল অ্যামাউন্ট, 4,80,00,000-এর 2/3। গত লাস্ট 10 ইয়ার্সে, গত 1 দশকে আমাদের বেকারত্ব বৃদ্ধির হার যেটা, সেটা হচ্ছে 1.6%। মানুষ, আমাদের বর্তমানে আমাদের দেশে 22 লাখের মতো মানুষ কর্মবাজারে প্রবেশ করতে চায়, শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ পাচ্ছে, যে কাজের মাধ্যমে আয় করা যায়, মাত্র 7 লাখ মানুষের কাজের সংস্থান হচ্ছে। আমাদের দেশে আপনি যেটা বললেন যে আমাদের দেশে 1 কোটি লোকে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 1.5 কোটি, 75 লক্ষর মতো, এবং এদের মধ্যে 47% হচ্ছে বেকার, আর বাকিরা কোনো মতে বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্টের সাথে তারা নিজেদেরকে জড়িয়ে নিতে পেরেছে। আমাদের যে এমপ্লয়মেন্টগুলো হয় আমাদের দেশে, 95% এমপ্লয়মেন্ট হয় প্রাইভেট সেক্টরে, বেসরকারি খাতে। তার মধ্যে 42% হচ্ছে, আমার 40% হচ্ছে পোশাক খাতে। পোশাক খাতের যে মারাত্মক সমস্যাটা আমাদের সামনে আসছে এখন, প্রচুর আনএমপ্লয়মেন্টের যে সম্ভাবনাটা আমাদের এখন দৃষ্টিতে আসছে, সেটা হচ্ছে পোশাক খাতে এখন অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে, যান্ত্রিক পরিচালনা ব্যবস্থা যেটাকে বলে অটোমেশন। এখন এই অটোমেশন হলে অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত অনেক শ্রমিকই বোধহয় তারা বাদ দিতে বাধ্য হবেন, কারণ যারা মালিক পক্ষ আছেন তারা প্রফিটের জন্য অটোমেশনের দিকে ঝুঁকাটা এই আন্তর্জাতিক বাজারে কম্পিট করে টিকে থাকার জন্য তাদের জন্য প্রয়োজন হয়ে পড়েছে বলে তারা মনে করে। আমাদের দেশে প্র্যাকটিক্যালি দরিদ্র সংখ্যা অনেক বেশি। $1.25 বা 97 টাকা রোজগার করার সামর্থ্য আমাদের দেশের সকলের নেই, 40% লোকের নেই। অ্যাবাউট তাদের সংখ্যা প্রায় 4 কোটি, এর মধ্যে ইনক্লুডেড চাইল্ড এবং নারীরা, গ্রামীণ নারীরা বিশেষ করে। আমাদের অন্যদিকে আমাদের আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, কলকারখানাগুলো আছে, সেখানে কিন্তু আমি যে বেকারত্বের পরিসংখ্যান দিলাম, লক্ষ্য করেন যে আমাদের যেসব বড় বড় কোম্পানি এবং যেসব বড় বড় প্রতিষ্ঠানগুলো, কারখানাগুলো আছে, সেখানে 10 লক্ষ বিদেশি এখন কাজ করছে, যারা বছরে 40,000 কোটি টাকা বেতন হিসেবে আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। আমরা এই যে একটা অবস্থার মধ্যে আছি, এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়ার নামই হচ্ছে বেকারত্ব নিরসন। এই অবস্থার থেকে আমরা যদি বেকারত্ব, আনএমপ্লয়মেন্টকে সলভ করতে চাই, তো আমাদের এই তথ্যগুলি মনে রেখে আমাদের আগাতে হবে। বেকারত্ব বাড়ছে বা বেকারত্ব কমছে সেটা কোনো বিষয় নয়। আমাদের যে অবস্থান আছি, আমরা যে অবস্থানে এখন আমরা আছি, এতে ধরেন অটোমেশন যদি হয় আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, 40% যে মানুষের এমপ্লয়মেন্ট ওখানে আছে, সেখান থেকে হঠাৎ করে প্রায় 30-35% লেবার বা শ্রমিক কমে যাবে। সেক্ষেত্রে বেকারত্ব আমাদের বেড়ে যাবে। সুতরাং বেকারত্ব শুধু যুব উন্নয়নের বিষয় নয়, এটা রাষ্ট্রীয় একটা সমস্যা, জাতিগত একটা সমস্যা, জাতীয় একটা সমস্যা, এবং সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারের প্রতিটি অঙ্গ এবং প্রাইভেট সেক্টরের সকলে
ব্যাংকিং সেক্টর সহ শুরু করে সবার একটা সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার যে আমরা এই সমস্যাগুলিকে কিভাবে সবাই মিলে সলভ করব। যুব উন্নয়ন দপ্তর তারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা যুবদেরকে মোটিভেশন দিচ্ছে, কিন্তু ঋণের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের কাছে যেতে হচ্ছে। একটা যুব যখন নাকি আত্মকর্ষণ ঋণ নিবে তখন ব্যাংকের কাছে যেতে হচ্ছে। তখন ব্যাংকের সেই সাপোর্টটা যদি একটা যুবক পেয়ে যায় সহজে, তবে তার পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। এখন সমস্যাটা হচ্ছে যুব অধিদপ্তর থেকে বা একজন যুব সম্পর্কে যতটা আমরা জানি তার সাথে আমাদের যে আন্তরিকতা হয় এবং তার জন্য যে আমাদের একটা মিশনারি জিল আছে যুব অধিদপ্তরে, সেই জিনিসটা কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে আমরা যুবদের জন্য এই ফিলিংসটা আমরা পাই না। এটা একটা বিরাট প্রবলেম এবং এটা একটা বিরাট সমন্বয়ের অসুবিধা। তো আমি এই শুধু নেগেটিভ কথা দিয়েই বলতে চাই না, সাথে সাথে আমি আরেকটা কথা সুন্দর কথা বলতে চাই যে আমাদের দেশটা কিন্তু একটা সুন্দর সময় পার করছে। আমাদের যে 17.5 কোটি বা 17 কোটি মানুষ আমাদের দেশে আছে বা 18 কোটি মানুষ আছে, এই মানুষগুলি কিন্তু আমাদের মধ্যে প্রায় 60% মানুষ এমন একটা বয়স সীমা আছে যারা নাকি কাজ করতে পারে, যাদের বয়স 15 থেকে 59 বছর। এবং এই বয়স সীমায় যে দেশের লোকজনের থাকে সেই দেশকে বলা হয় যে তারা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক পরিসংখ্যানে আছে, মানে জনসংখ্যার দিক দিয়ে একটা অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে, কর্মক্ষম লোক বেশি আছে। এবং জাপানের উন্নতির পিছনে কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ছিল, এখন তাদের ওল্ড পার্সনের সংখ্যা বেড়ে গেছে, ইয়ুথদের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে 1 মিনিট একটু জাকারিয়া, আমি একটু শেষ করি কথাটা। তো আমাদের এখন কিন্তু একটা সুন্দর সুবর্ণ সময় যাচ্ছে। আমাদের আর সাজিদুল ইসলাম সাহেব যেটা বললেন যে আমরা যুবদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি, আমরা তাদেরকে কোয়ালিটি ট্রেনিংটা দিতে পারি। শুধু আমাদের ফ্রিল্যান্স বা আমাদের গবাদি পশু ট্রেনিং দিলে হবে না, তাদেরকে যে ট্রেনিংটা আমরা প্রোভাইড করব সেটা যেন তাদের হৃদয়ে ঢুকে যায়, তারা যেন হাইলি স্কিলড হয়। আমাদের কিন্তু বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অন্যতম সমস্যা হচ্ছে আমাদের কর্মীদের স্কিল নেই। সুতরাং আমাদের কোয়ালিটি অফ ট্রেনিং পাওয়ানোর বিষয়টা আমি অত্যন্ত ইম্পর্টেন্স দিতে চাই। থ্যাংক ইউ। আপাতত এইটুকুই। হ্যাঁ, মিস্টার জাকারিয়া, আপনার নেক্সট। ধন্যবাদ স্যার। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এটা আমি বলবো অনেক ভালো একটা কাজ, যেটার মাধ্যমে আমরা আমাদের দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। তো আমার যে বিষয়টা হচ্ছে, আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, যে এই বেকারত্ব সৃষ্টির অন্যতম কারণ হিসেবে যদি আমি বলি যে আমাদের এডুকেশনাল সিস্টেম বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা মানে আজকে বাংলাদেশে প্রায় 70 বছরের মতো হয়ে যায় হবার, বাট টিল নাও আমরা কেন আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারতেছি না? আমার কাছে যেটা মনে হয়, ফ্রম মাই পার্সোনাল ওপিনিয়ন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার যে প্রবলেম, বাংলাদেশের একমাত্র এবং অন্যতম কারণ হতে পারে বেকারত্বের জন্য এই শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে অথবা একটা মেয়ে মাস্টার্স পাস করার পরেও কোনো ধরনের কাজের সুযোগ পাবে কিনা সে নিশ্চিত না। এই শিক্ষা ব্যবস্থার যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমার মনে হয় না কোনোভাবেই যত ধরনের প্রশিক্ষণ দেয়া হোক না কেন আমরা বেকারত্ব দূর করতে পারবো না। কারণ হচ্ছে ট্রেনিংটা দেয়া হচ্ছে যখন ফুললি একজন শিক্ষিত বেকার হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশন অথবা অনার্স কমপ্লিট করার পরে। কিন্তু বাংলাদেশে রিপোর্টে যেটা বলতেছে, প্রত্যেক বছর প্রায় 12 লক্ষ 13 লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে বাজারে আসতেছে, কিন্তু সেই আনুপাতিক হারে প্রাইভেট সেক্টরে অথবা গভর্নমেন্ট সেক্টরে আমাদের কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আমি স্যারকে যদি একটু বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কেন হচ্ছে না? আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা ছিলেন অনেক বড় মাপের, তো আপনার থিওরিতে কি মনে হয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কারা করতেছে না, কেন করতেছে না? কারণ আমি যেটা মনে করি, আমরা যদি গাছকে নিচের দিকে কেটে উপর থেকে পানি দেই, তাহলে আসলে সেই গাছটা আদৌ বাঁচবে না। কারণ আমরা তো ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। এই শিক্ষাটা যদি আমরা আগেই ঠিক করি, যে ট্রেনিং যেটা দেয়া হচ্ছে,
আমরা শিক্ষা ব্যবস্থার সাথে কেন কারিগরি শিক্ষা ব্যবস্থাকে সেইভাবে জোরালো ভাবে ইন করতেছি না? আমরা কেন পেশাগত শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি না এত বছর পরেও? স্যার যদি একটু বলেন আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না কেন? স্যার কি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে নেটের একটু প্রবলেম হচ্ছে স্যারের। আমি স্যার আমাকে একটু আনমিউট, আপনি মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ জাকারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা অত্যন্ত মানে খুব সেন্সিটিভ একটা পয়েন্ট আপনি টাচ করেছেন। আমাদের হ্যাঁ, এখন আমি শুনতে, থ্যাংক ইউ। আমি আপনার যে বক্তব্যটা রাখলেন, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং একমত হিসেবে আমি এটার সাথে অ্যাড করতে চাই, বলুন স্যার। আমি শুনতে পাচ্ছি জাকারিয়া, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, কন্টিনিউ করুন স্যার আপনি। ঠিক আছে জাকারিয়া? ঠিক আছে স্যার, বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, আমি আপনার কাছে একটু পরেই ফিরে আসবো। আমি সেম বিষয়টা আমাদের সম্মানিত চেয়ারম্যান প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশের আপনাকে যদি আমি বলি একই ধরনের প্রশ্ন, যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের যারা নীতি নির্ধারকরা রয়েছেন তারা কেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতেছেন না? একজন যুবক হিসেবে, একজন যুব সংগঠক হিসেবে আপনার কি মনে হয় কি করা উচিত আমাদের? হ্যাঁ, ধন্যবাদ জাকারিয়া ভাই। আসলে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আপনারা দেখেছেন, আমি মনে করি যে এই সরকার আসার পরে এই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনি জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী মেয়েদের জন্য যে সুযোগ সুবিধাগুলো করে দিয়েছে, এবং গ্রাম পর্যায়ের স্কুল কলেজে তাদের বেতন পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বর্তমানে ঢাকা শহরে অনেকগুলো পাইলট স্কুল এবং কলেজ করেছে, যেখানে খুব কম বেতনে তারা লেখাপড়া করতে পারতেছে। কিন্তু এরপরেও যে শিক্ষা ব্যবস্থাপনায় কিছু দুর্নীতি রয়েছে, সেটা আমরা আসলে একসাথে সবকিছু যে সমাধান করতে পারবে সরকার, তা কিন্তু না। আমাদের সুনির্দিষ্ট বিষয়গুলো জানতে হবে যে কোন বিষয়টা আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যানকে। হ্যাঁ স্যার, কি শুনতে পাচ্ছেন আপনি এখন আমাকে? আচ্ছা, স্যার হয়তো একটু বিজি রয়েছেন। তো আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমাদের এই বেকারত্ব সমস্যা বৃদ্ধির অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে যেমন আমি যদি বলি, আমাদের মানসিক যে দৃষ্টিভঙ্গি, এটার একটা প্রবলেম রয়েছে। যারা আমরা যুবরা রয়েছি, পড়াশোনা শেষ করে সবারই একটা কমন আইডিয়া বা ধারণা থাকে যে পড়াশোনা শেষ করে আমি একটা গভর্নমেন্ট চাকরি করব। একটা ভেরি সিম্পল, ট্রেডিশনালি আমরা এটা পেয়ে আসছি। এবং শুধু যুবরা না, ইভেন কি আমাদের প্যারেন্টস যারা রয়েছেন, বাবা মা যারা রয়েছেন, তারাও এক্সপেক্ট করে আমার ছেলে বা আমার মেয়ে পড়াশোনা শেষ করে অবশ্যই একটা গভর্নমেন্ট জব করবে, ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে, এরকমই প্রত্যাশা তারা মনে করেন। কিন্তু আসলে যে শুধু চাকরি করেই বাবা মায়ের মুখ উজ্জ্বল করা যায় এমনটা নয়। ব্যবসা করেও, বিজনেস করেও, উদ্যোক্তা হয়েও বাবা মায়ের মুখ উজ্জ্বল সহ পুরা দেশের মুখ উজ্জ্বল করা সম্ভব। এই যে আমাদের একটা কি বলবো দৃষ্টিভঙ্গির যে প্রবলেম, আমরা এটা চেঞ্জ করব চেষ্টা করার। সেই সাথে জনসংখ্যা বৃদ্ধি যদি আরো কারণ বলতে চাই, যেমন আমাদের জনসংখ্যা যে বৃদ্ধির হার, এটাও একটা আমাদের বেকারত্ব বৃদ্ধির জন্য একটা অন্যতম প্রধান কারণ। তো এই বিষয়গুলো যদি আমরা কনসাস হতে পারি, আমরা যদি আমাদের আউটলুক বা দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ করতে পারি, আমি মনে করি যে এটা আমাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেই সাথে আমি আরেকটি বিষয়ে বলবো যে বেকারত্ব বৃদ্ধির ফলে যেটা হচ্ছে, বিভিন্ন সমীক্ষায় দেখা যায় যে বাংলাদেশে প্রায় 6 কোটির মতো বেকারত্ব রয়েছে, 6 কোটির মতো বেকার জনসংখ্যা রয়েছে। এর ভিতরে 1.5 কোটি হচ্ছে মাদকাসক্ত বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে তারা জড়িত। তো এই যে তারা নেগেটিভ কার্যক্রমে জড়িত হচ্ছে, এর জন্য কে দায়ী? কে, আমি যদি সংক্ষেপে প্রশ্ন করি, মানে এখানে বেকারত্ব তৈরির জন্য শুধু কি ব্যক্তি অথবা পরিবার দায়ী, অথবা এর সাথে রাষ্ট্রের সম্পর্ক রয়েছে কিনা? কারণ আমি যতটুকু জানি, যদি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে অবশ্যই নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা এটা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব বলে আমি মনে করি, যে কোনো গণতান্ত্রিক দেশে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতেছে, স্যার যদি আমাকে একটু ক্লিয়ার আইডিয়া দিতেন এই বিষয়ে, যে আমাদের দেশে যে যুব সমাজরা ডে বাই ডে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? ধন্যবাদ জনাব জাকারিয়া আপনার একটা প্রশ্নের জন্য। আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন, তখন আমাদের কি যোগাযোগের একটা বোধহয় অসঙ্গতি হয়েছিল। তা আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথা বলছিলেন, সে বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের সরকারের উপরে ডিপেন্ডেন্সের সাথে সাথে কিন্তু আমরা যারা শিখতে চাই বা যারা শিক্ষার্থী তাদের সমস্যা রয়েছে। আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থাটা এখন প্রতিটা শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা এডুকেশন সিস্টেমের উদ্দেশ্য থাকে যে দক্ষ জনশক্তি তৈরি করা। দক্ষ জনশক্তি আমাদের যে নর্মাল এডুকেশন সিস্টেম আছে সেখানে কিন্তু হচ্ছে না। সেখানে কি হচ্ছে, আমরা সনদধারী কিছু উচ্চশিক্ষিত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বের করছি। তাদের হাতে কি থাকে, একটা কাগজ থাকে, ওই কাগজটাকে আমরা সার্টিফিকেট নাম দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়াল তাদের মধ্যে যদি টেকনোলজি থাকতো, তাদের মধ্যে যদি ক্রিয়েটিভ কিছু থাকতো, চাকরি না পেলেও কাজ করার মতো যদি কিছু দক্ষতা তাদের থাকতো, তাহলে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হতো না। এবং এই অবস্থাটা আমি যুবদেরকে দোষ দিতে চাই না, আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। কারণ শিক্ষা ব্যবস্থাটা আমরা যেটা ইনহেরিট করেছি, যেটা পেয়েছি, সেটা হচ্ছে যে ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম অফ এডুকেশনটা আমরা ইনহেরিট করছি। সেই হিসাবে যারা শিক্ষা নীতির সাথে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই বিষয়টি ভাবছেন। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ফর দ্য সার্ভাইভাল অফ আওয়ার ইয়াং পিপল, আমাদের ফিউচার জেনারেশনের সার্ভাইভালের জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, যে আমরা তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করব। সেটা আপনি প্রচলিত শিক্ষা দিয়ে করেন, আর আপনি প্রশিক্ষণ দিয়ে করেন। প্রশিক্ষণ যদি আপনি হাজার হাজার লাখে লাখে প্রশিক্ষণ দেন, আর সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে যদি একজন যুবক বা যুব মহিলা তার কর্মসংস্থানে কোনো ভূমিকা রাখতে না পারেন, তবে সেই প্রশিক্ষণ কিন্তু ওয়েস্টেজ অফ গভর্নমেন্ট মানি, ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ টাইম। সুতরাং আমাদেরকে এনশিওর করতে হবে নট অনলি ট্রেনিং, বাট আমাদেরকে প্রোভাইড করতে হবে কোয়ালিটি ট্রেনিং, যে ট্রেনিংটা তার জীবন চলার পথে সহায়ক হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমরা এখন যে এডুকেশনটা দিচ্ছি, এই এডুকেশনটার উদ্দেশ্য কি? ইজ ইট ডিফাইন্ড? আমার মনে হয় যে এই মেজর যে অবজেক্টিভটা, এইটাই এ পর্যন্ত এডুকেশন সিস্টেমে ওয়েল ডিফাইন্ড না। কারণ আমাদের উদ্দেশ্য যদি হয় দক্ষ জনশক্তি তৈরি করা, তাহলে সেখানে আমাদের এসএসসির পরে বা এসএসসির আগে বা এইচএসসি যখন পড়ে, তখনই যদি কিছু কারিগরি বিষয়ে তাদেরকে শিখিয়ে দেওয়া হতো, তাদেরকে কিছু তাদের কারিকুলামে যদি এটা ইনক্লুড করা হতো, তাহলে যখন বেকারত্বের সময় বা যখন সে ইমিডিয়েটলি যখন কোনো কাজ পাচ্ছে না, সেই কারিগরের দক্ষতা দিয়ে সে নিজে কিছু আর্ন করতে পারতো, এবং তখন সে বাবা মার প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে জীবন ধারণ করতে পারত। এখন তাকে বাবা মায়ের প্রতি ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, এবং যখন নাকি দেখা যায় যে বাবা মা তাকে ফাইন্যান্সিয়ালি সার্ভ করতে পারছে না, তখন সে কি করে, তার মধ্যে আস্তে আস্তে চাকরিও পাচ্ছে না, এমপ্লয়মেন্ট পাচ্ছে না, তখন তার মধ্যে আস্তে আস্তে হতাশা জন্ম নেয়। এবং হতাশা জন্ম নিয়ে সে কি করে, বারবার চেষ্টা করে কাজের জন্য, চাকরির জন্য, বাট তার পক্ষে কাজ জোগাড় করা হয়তো সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তার মধ্যে ফ্রাস্ট্রেশন বা হতাশা জন্ম নেয়। এবং হতাশা এবং ড্রাগ এডিকশন দুটো অত্যন্ত রিলেটেড। যে ছেলেটা বা যে মেয়েটা হতাশা আসবে, তার পক্ষে খারাপ কাজের দিকে ধেয়ে যাওয়া
সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং যারা সমাজের দুষ্ট চক্র, এইসব ছেলে মেয়েগুলোর হতাশাকে পুঁজি করে তাদেরকে খারাপ কাজে লাগানোর জন্য একটা সুযোগ তারা নিতে পারে। সেই জায়গায় কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টা, রাষ্ট্র কিন্তু চেষ্টা করতে পারে। রাষ্ট্র শুধু প্রাইম মিনিস্টার একাকে দিয়ে রাষ্ট্র নয়, রাষ্ট্র আমি আপনি সবাই আমরা রাষ্ট্র ব্যবস্থার সাথে ইনভলভ। প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে আমাদের নিয়ে আসতে হবে যে আমরা দেশকে ভালোবাসবো। এই যে আপনি যেটা বলেন এটিচিউডটা আমাদের ঠিক আছে কিনা, আমরা সত্যিকার অর্থে যে আমরা দেশকে ভালোবাসি এটা কি আমার ঠোঁট দিয়ে বলা না হৃদয় দিয়ে বলা? আমি যদি হৃদয় দিয়ে আমার দেশকে ভালোবাসি তখনই কিন্তু দেশের কল্যাণের জন্য চিন্তা করব, দেশের কল্যাণের জন্য আমি পলিসি ফর্ম করব, দেশের কল্যাণের জন্য আমি আমার কর্মসূচি প্রণয়ন করব, এবং সেই কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয় সেই ব্যাপারে আমি সিনসিয়ার থাকবো। এখন আমরা কি হচ্ছে, আমরা দেশের কথাটা বলি আমাদের ঠোঁট দিয়ে, আর হৃদয়ে থাকে আমাদের অন্য কথা, ব্যক্তিগত লাভ, ব্যক্তিগত চরিতার্থতা, এসব বিষয়গুলো থাকে। এটা অত্যন্ত দুঃখজনক। মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশের রাষ্ট্রের জন্য এটা আরো বেশি দুঃখজনক। আমি আশা করব আমাদের যে বর্তমান সরকার আছেন বা যেই সরকারি আসেন, যে সব ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অ্যানসারটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আমি যে বিষয়টি বলতে যাচ্ছিলাম স্যার, যে আমাদের বর্তমান সরকার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এই যুবদের নিয়ে। তো বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যেটি বাংলাদেশের যুবদের জন্য একটি মাত্র প্রতিষ্ঠান, অনেক ভালো কাজ করতেছে। তো সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সেই সাথে কিছু বিষয় যে আমি অ্যাড করতে চাই, সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে যুবদের আপনার হচ্ছে উদ্যোক্তা তৈরি করার জন্য বা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। তো সেই ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে যে ক্যাপিটাল, যে একটা প্রবলেমের বিষয় থাকে। যুবরা যখন মাস্টার্স শেষ করার পরে ফ্রাস্ট্রেট অবস্থায় থাকে তখন তাদের জন্য ক্যাপিটাল একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়ায়। এবং সেই ক্ষেত্রে সরকার যেটা বলে আসছে বা সরকার যেটা বলছে যে আমরা যুব ঋণ দিচ্ছি, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে বা বিভিন্ন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট থেকে যুব ঋণ দেয়া হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা যুবককে প্রশিক্ষিত করার পর যুবককে কেন সেটা ইন্টারেস্টে ঋণ দিতে হবে, কেন সেটা ফ্রিতে দেয়া হচ্ছে না? কারণ আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে অবৈধভাবে, অনৈতিকভাবে। হ্যাঁ, তো তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে সেখানে কেন আমরা প্রপার স্টেপ নিতে পারতেছি না? এবং আমাদের এই যুবদেরকে কেন কোনো ধরনের ইন্টারেস্টেড ছাড়া, আমি বলতেছি না টাকাটা একবারে দিতে হবে অথবা গভর্নমেন্টকেই প্রত্যেকটা জনগণকে চাকরি দিতে হবে, নট লাইক দ্যাট, আমি সেটা বলছি না। আমি বলছিলাম একটা ছেলে অথবা একটা মেয়েকে প্রশিক্ষিত করার পরে তাকে একটা নির্দিষ্ট ক্যাপিটাল, প্রয়োজনে তার হাতে ক্যাপিটাল না দিয়ে তাকে ডাইরেক্ট বিজনেসটা কেন ধরে দেওয়া হয় না এবং নির্দিষ্ট সময়ের পর সে টাকাটা ব্যাক দেবে, বাট উইথাউট ইন্টারেস্ট দেওয়া লাগবে কেন? এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ঋণ নেওয়ার ক্ষেত্রে যে প্রসিডিউর গুলো রয়েছে আপনার, যেমন আমি এক সময় গিয়েছিলাম সাভারে কর্মসংস্থান ব্যাংকে। তো তাদের অ্যাটিটিউড বা বিহেভিয়ার দেখে মনে হলো, প্রথমে তারা আমাকে জিজ্ঞাসা করলো, প্রথমে তো রেসপন্স খুবই খারাপ। গভর্নমেন্ট অফিসে যেটা হয়, সবাইকে আমি বলছি না, গভর্নমেন্ট অনেক অফিসার আছে, অনেক ভালো রয়েছেন, কতিপয় কিছু লোক রয়েছেন যাদের জন্য সমস্যাগুলো তৈরি হয়। তো তারা বলছে আমার সাভারে বাসা রয়েছে কিনা, জায়গা রয়েছে কিনা। তো এই যে বিষয়টা, তো যদি একটা যুবকের যদি বাসা থাকে, আপনার জায়গা থাকে, তাহলে হোয়াই দে নিড টু টেক লোন ফ্রম দ্য গভর্নমেন্ট? স্যার কি শুনতে পাচ্ছেন? জাকারিয়া স্যার কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমরা একটু নির্দিষ্ট জায়গায় স্টে করি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছিলাম তো আমাদের এই যুবদেরকে কেন উইথাউট এনি ইন্টারেস্ট এবং উইথাউট এনি ডকুমেন্টস, একটা যুব আসলে কখনোই 20 থেকে 50 হাজার টাকা
যেটা ঋণ দেওয়া হয়, এই টাকা যদি সে যদি সাকসেস নাও হতে পারে, সে কখনো ব্লেম দিতে পারবে না সরকারকে যে সরকার তাকে সুযোগ দেয়নি। কেন আমরা সেটা করতে পারতেছি না? স্যার যদি একটু বলেন। ধন্যবাদ জাকারিয়া সাহেব। আপনার যে প্রশ্ন করেছেন এটা একজন যুব হিসাবে একটা চাওয়া বলা যায়, কারণ একজন যুবকে আমরা বলছি যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং আগামী দিনের ভবিষ্যতে কে যদি আমরা দাঁড়াতে দিতে চাই, তাহলে তাদের উপরে ইনভেস্ট করাটা হচ্ছে, ইটস নট এ ব্যাড ইনভেস্টমেন্ট, ইটস এ গুড ইনভেস্টমেন্ট, এবং এটা করা উচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওই একই ব্যাপার ঘুরে ফিরে আসে, অ্যাটিটিউডের ব্যাপার। অ্যাটিটিউডটা হচ্ছে যে আমাদের যারা এইসব প্রক্রিয়াগুলির সাথে জড়িত, তাদের অ্যাটিটিউডটা হচ্ছে যে যুবদের প্রতি তাদের যে সাধারণ অ্যাটিটিউড, যে যুবরা টাকা পয়সা দিলে তারা নষ্ট করে ফেলবে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না, বা এই টাকাটার দায়ভার আমাকে নিতে হবে। আমাদের সিস্টেমটা এমন যে যিনি আপনাকে ঋণ দিবেন, আপনি যদি সে টাকাটা পরিশোধ না করেন, তবে সকল দায়ভার যিনি আপনাকে ঋণটা স্যাংশন করেছেন তার উপর বর্তায়। তো সাধারণভাবেই তারা একটা ভীতির কারণে একজন ব্যক্তিকে যার কাছ থেকে ফিরে নাও আসতে পারে ঋণটা, তাকে ঋণ দিতে তারা অনেক সময় হেসিটেট করেন। ইট ইজ ডিউ টু সিস্টেম। আমাদের দেশটা একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা একটা ডেভেলপ করছি। আমাদের দেশে বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন প্রকারের অ্যাটিটিউড আছে। এটা হচ্ছে টোটালি পলিসি মেকারদের বিষয়। আমি মনে করি যুব উন্নয়ন দপ্তরে যারা আছেন বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যারা আছেন, মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয় বা ডিজি মহোদয় যারা পলিসি মেকিংয়ে আছেন, বা যুব অধিদপ্তরের সাথে যেসব মন্ত্রণালয়গুলি ঘনিষ্ঠভাবে কাজ করছে, পরিকল্পনা মন্ত্রণালয় সহ, ওনারা যদি এইভাবে চিন্তা ভাবনা করেন যে যুবদের জন্য একটা ট্রাস্ট ফান্ডের মতো কিছু করা যায় কিনা, এবং সেখান থেকে বিনা সুদে প্রমিজিং কোনো যুবককে আমরা যদি সিলেক্ট করে তাকে যদি ডেভেলপ করতে পারি, তাকে দেখে যদি আর 10 জন হয়, এটা টোটালি পলিসি ম্যাটার এবং অ্যাটিটিউডের ব্যাপার। এটা আমি আশা করব যে সরকার যেহেতু যুবদেরকে নিয়ে অনেক ভাবছেন, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণটা অর্থবহ করার জন্য তাকে সাপোর্ট দিতে হবে, আফটার ট্রেনিং সাপোর্ট দিতে হবে, যাতে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। প্রশিক্ষণের সময় কি হয়? প্রশিক্ষণের সময় তাকে নো হাউটা দেওয়া হয়, প্রশিক্ষণের সময় তার মধ্যে একটা মোটিভেশন সৃষ্টি করা হয় যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তুমি এইভাবে নিজের পায়ে দাঁড়াতে পারো। যখন দাঁড়াতে যায় এবং দাঁড়াতে যাবে, যখন সামান্য টাকা পয়সা বা অর্থের প্রয়োজন হয়, তাকে ব্যাংকে যেতে হয়, তাকে কর্মসংস্থান ব্যাংকে বলেন বা বিভিন্ন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে যেতে হয়। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কিন্তু সেভাবে যুবদেরকে মূল্যায়ন নাও করতে পারে, কারণ এই ছেলেটাকে বা এই মেয়েটাকে কিন্তু সেই ঋণদানকারী প্রতিষ্ঠান, আমরা যারা যুব উন্নয়ন অধিদপ্তর আছি তারা যেমন ভাবে চিনি, ঠিক তেমন ভাবে চিনে না। সেই ক্ষেত্রে এটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, যে একটা কোঅর্ডিনেশন বডি করলে আমার মনে হয় ভালো হয়, সমন্বিত একটা সেল, যে প্রশিক্ষিত ছেলে মেয়েরা যারা কাজ করতে চায় সেই সেল থেকে যাদেরকে সার্টিফাই করা হবে, তাদেরকে যেন অবশ্যই বিনা সুদে বলেন বা অত্যন্ত স্বল্প সুদে বা নাম কাবাস্তে একটা বলেন, যে তাদেরকে যদি ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের দেশের যুবদের জন্য এটা একটা ইনসেন্টিভ বা এটা একটা সহজ, মানে সুন্দর একটা সাপোর্ট হবে। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সাজেশন বা পরামর্শ দেওয়ার জন্য। আমি এটা আশা করি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, সে যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, আমার উদ্দেশ্য বা আমাদের যুব সমাজের যে চাওয়া এটা হচ্ছে যে যারা আমরা আসলে কাজ করতে চাই, যে সমস্ত যুব ভাই ও বোনেরা রয়েছেন যারা খুবই বেশি ইন্টারেস্টেড এবং এফিশিয়েন্ট, তারা কাজ করতে আগ্রহী, তাদেরকে যদি সরকারিভাবে একটু সহায়তা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ওই যুব ভাই বোনেরা, কারণ আমি মনে করি যে একজন যুবককে যদি উদ্যোক্তা তৈরি করা যায়, সে অবশ্যই আর 5 জন বা 7 জন ছেলে মেয়ের দায়িত্ব নিতে পারে। ভেরি সিম্পল, যেটা আমি নিজে করতেছি। তো আমি নিজে যদি প্রশিক্ষিত হয়ে আমি যদি নিজে 5 জন ছেলে মেয়ের জব দিতে পারি, তাহলে আমার মতো আমার চেয়ে অনেক ভালো ভালো ট্যালেন্টফুল ইয়াং ছেলে মেয়ে আমাদের দেশে রয়েছে, তারা অবশ্যই অনেক বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু সরকারের একটু সহযোগিতা প্রয়োজন। অলরেডি সরকার অনেক ধরনের সহযোগিতা করতেছে, বাট তারপরেও আমি যে বিষয়টি বললাম, যেমন ফিনান্সিয়াল একটা বিষয় থাকে, শুরুর দিকে অনেক বেশি কষ্টকর হয়ে যায় একজন যুবক ভাই বোনের জন্য।
আমি অবশ্যই বলবো সরকার যদি এটা করতে পারে একটা আলাদা ট্রাস্টি ফান্ড, আমি বলবো না টাকাটা একবারে দিয়ে দেওয়ার জন্য, দিস ইজ নট গুড, তাহলে সবাই আমরা এটা নেগেটিভ ওয়েতে ইউজ করার চেষ্টা করব। তাকে ক্যাশ ইন হ্যান্ড না দিয়ে তাকে যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সে যে বিষয়ে ইন্টারেস্টেড, ডেডিকেটেড, তাকে সেই বিষয়ে একটা বিজনেস রান করে দেয়া, এবং 3 মাস বা 4 মাস পর বিজনেস রান হওয়ার পর তাকে যাতে ইনস্টলমেন্ট দিয়ে সে তার যে টাকাটা নিয়েছিল এটার জন্য ব্যাক দিতে পারে সরকারকে। আমি বলতেছি না সরকার একবার অনুদান হিসেবে, নো নিড টু গিভ এনি অনুদানের প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের যুব ভাই বোনেরা আরো অনেক বেশি উপকৃত হবে এবং বাংলাদেশে আরো অনেক বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। আরেকটি বিষয় যদি আমি বলতে চাই স্যার, যে আমাদের দেশে একটা প্রবলেম হচ্ছে কি বলে এটা, ডিসিপ্লিন বা হ্যাঁ পরিকল্পনার অভাব বলা যেতে পারে। দেখুন আমরা সবগুলো একটা ঢাকা কেন্দ্রিক পরিবেশ তৈরি করে ফেলেছি স্যার। যত ধরনের বড় বড় অফিস রয়েছে, শিল্প কারখানা রয়েছে, এভরিথিং ইজ স্ট্যান্ডিং অর সিচুয়েটেড ইন ঢাকা সিটি। দিস ইজ ভেরি স্যাড। তো আমরা যদি এই যে ডিসেন্ট্রালাইজেশন করতে পারি স্যার, আমরা কেন ডিসেন্ট্রালাইজ করতে পারতেছি না? আমাদের যে কর্পোরেট অফিসগুলো বিভিন্ন বিভাগীয় শহরে, বিভিন্ন জেলা শহরে, অথবা যেটাকে আমরা যদি বলি যে উপজেলা ভিত্তিক ম্যাপিং তৈরি করে একদম উপজেলা ভিত্তিক আপনাকে সুষমভাবে ডেভেলপমেন্ট করতে হবে, যাতে করে ওই এলাকার ছেলে মেয়েরা, ওই এলাকার শিক্ষিত ছেলেমেয়েরা ওই এলাকায় কাজ করতে পারে, এবং যে এলাকা যে বিষয়ে পারফেক্ট সেই এলাকায় ওই ধরনের শিল্প কারখানা কেন গড়ে তোলা হচ্ছে না? যদি করা যায় তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই দেশ সামগ্রিকভাবে সব দিক থেকে এগিয়ে যাবে। এবং এরকম যেমন আমাদের দেশে বর্তমানে যেটা সমস্যা হচ্ছে, প্রায় 50,000 ফ্যামিলি ঢাকা থেকে গ্রামে চলে যাচ্ছে স্যার, অলরেডি গিয়েছে, বিভিন্ন টেলিভিশন রিপোর্টে আমরা পাচ্ছি। তো এই যে 50,000 ফ্যামিলি যাচ্ছে, এরা নিজেরা এখান থেকে বেকার হয়ে গেল এবং গ্রামেও তারা কিন্তু বেকার হয়ে থাকবে। তো এই যে বেকারত্ব সংখ্যা ডে বাই ডে বাড়ছে এবং বিভিন্ন সংস্থা আরো বলতেছে যে বাংলাদেশে প্রায় আরো 1 কোটি ছেলে মেয়ে বেকার হতে পারে এই করোনার কারণে। তো সেক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে আমরা ওভারকাম করতে পারি কিভাবে, বা করোনা পরিস্থিতির পরে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি, সেই বিষয়ে যদি স্যার আপনি একটু মতামত দেন আপনার। আমাদের সামনে এখন করোনা জনিত কারণে যে কর্মহীনতার সমস্যা সৃষ্টি ইতিমধ্যে হয়েছে বা হতে যাচ্ছে, এটা মানে আমাদের বাস্তবতা, এটা আমাদের বাস্তবতা। আরেকটা বাস্তবতা খুব শীঘ্রই আসছে, যখন আমাদের গার্মেন্টস গুলোতে ফুল অটোমেশন হয়ে যাবে এবং যেখানে 80% অফ দ্য গার্মেন্টস ওয়ার্কার তারা বেকার হয়ে যাবে। এই দুটো বড় আনএমপ্লয়মেন্টের ধাক্কা কিন্তু আমাদের দেশকে ফেস করতে হবে। এখন কি করা যায়, কি করা যায়, এটার সমস্যার সমাধানে কি করা যায়? এখন সমস্যার সমাধানে করণীয় যেটা, সেটা হচ্ছে যে অল্টারনেট ওয়ে অফ এমপ্লয়মেন্ট আমাদের খুঁজে বের করতে হবে। যেমন জাকারিয়া, এমপ্লয়মেন্টের উদ্দেশ্য যদি হয় আর্নিং, সুন্দরভাবে বেঁচে থাকা, এই আর্নিং এর সোর্সগুলো আমাদের এক্সপ্লোর করতে হবে যে কোথায় কোথায় আমাদের আর্নিং আমরা করতে পারি। যেমন আমি যদি গ্রামের একটা ছোট্ট বাড়ির কথা চিন্তা করি, সেই বাড়ির পাকঘরের পিছনে কিন্তু কিছু জায়গা পড়ে থাকে, সেখানে যদি আমি 5টা পেঁপে গাছ লাগাই, আমি যদি একটু কচু শাকের ব্যবস্থা করি, তাহলে এই যে তরকারির জন্য ওই বাড়িওয়ালার বা ওই বাড়ির লোকজনদেরকে ডিপেন্ড করতে হবে না বাইরে বাজারে যাওয়ার জন্য। এটা জাস্ট উদাহরণ হিসেবে বলছি। ওখানেই সে নিজের ছোট্ট জায়গাটা এক্সপ্লোর করে সে তার বিরাট একটা নিউট্রিশন সমস্যা এবং বিরাট একটা ফিনান্সিয়াল সমস্যা অ্যাজ ওয়েল সে সলভ করতে পারে। ঠিক তেমনিভাবে আমাদেরকে কিন্তু এখন ওয়ার্ল্ডের যে অবস্থা, কোনো কান্ট্রি কিন্তু আমাদেরকে কোনো হেল্প করবে না, করার মতো তাদেরও ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক কন্ডিশন তাদেরও নাই। এখন টোটালি কিন্তু আমাদের নিজের পায়ের উপর আমাদের ডিপেন্ড করতে হবে। আমাদের দেশে যারা বিদেশে কর্মরত ছিলেন তারা অনেকে এমপ্লয়মেন্ট হারাচ্ছেন, অনেকে তাদের এমপ্লয়মেন্ট তাদের কাজে ব্যাক করতে পারছেন না। আমাদের গার্মেন্টসের যেসব প্রচুর অর্ডারগুলো ছিল, সেই অর্ডারগুলো 80% উপরে ক্যান্সেল হয়ে গেছে এবং এগুলো আদৌ ফিরে আসবে কিনা এটা নোবডি নোস, কেউ জানে না। এটা কঠিন সময় আমরা ফেস করব। এখন আমাদের কিন্তু একমাত্র আমাদের যেটা পুঁজি আমাদের কাছে আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের মনের জোর, সাহস। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপর্যয় তারা ফেস করেছে, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি ইত্যাদি, এবং তারা কিন্তু আবার সেই কৃষক
সেই মজুর, সেই উপকূলবাসী কিন্তু আবার নিজের পায়ে মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের ভরসা এখন কিন্তু সেটাই, আমাদের যে হেরে না যাওয়া একমাত্র পুঁজি। আমাদের টাকা নেই, পয়সা নেই, আমাদের দারিদ্র আমাদের নিত্য সঙ্গী। সে অবস্থা থেকে কিন্তু আমাদের উঠে আমরা বারবার আসছি, আমরা বারবার আসবো। আমাদের যে আমরা শুধু এই সরকারের আন্তরিকতার, আমি দেখছি যে টপ পর্যায়ে কোনো অভাব নাই। বঙ্গবন্ধু কন্যার আন্তরিকতার অভাব এদেশের জন্য থাকতে পারে না, কিন্তু সমস্যা হচ্ছে ওনাকে সাপোর্ট দেওয়ার মতো যারা আছি তারা কতটুকু দেশকে ভালোবাসি, বা আমরা দেশটাকে দেওয়ার চেয়ে নেওয়ার জন্য যদি আমাদের আগ্রহ বেশি থাকে, তবে আমাদের পরিণতিটা খারাপ হবে। আমি আশা করব আমাদের দেশের স্বার্থে, এই মানুষগুলোর স্বার্থে আমরা সবাই আমাদের যার যে সামর্থ্য আছে, শক্তি আছে, মেধা আছে, বুদ্ধি আছে, আমাদের যা ইনভেস্ট করার মতো আছে, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, আমাদের যার যে রিসোর্স আছে এটাকে অপটিমাম ইউটিলাইজ করে আমাদের যে ক্রাইসিসটা আমরা অবশ্যই ফেস করতে হবে। আমাদেরকে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অলরেডি আমরা 47 মিনিটস ওভারকাম করেছি। তো আমি আমাদের সাথে আরেকজন যে অতিথি ছিলেন টেকনিক্যাল কারণে যুক্ত হতে পারতেছেন না, তো অথবা আমরা তাকে পাবো শেষ মুহূর্তে। তো এই মুহূর্তে আমি যে বিষয়টি বলবো শেষের দিকে, যে বাংলাদেশের যে মেজর প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, অর ওপিনিয়ন বলা যেতে পারে, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের বেকার সমস্যা আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো একটি যদি আমরা ধরি যে শর্ট টার্ম একটা বিষয় হতে পারে, একটা হচ্ছে লং টার্ম। তো শর্ট টার্মটা যদি আমরা এভাবে ধরি, বিভিন্ন যেমন সরকার আমাদের গুরুত্বপূর্ণ যে ট্রেনিং গুলো দিচ্ছেন, বিভিন্ন ভাবে অনেক টাকা ইনভেস্ট করে সরকার আমাদের জন্য প্রচুর টাকা বাজেট করতেছেন। প্রচুর বলা ঠিক হবে না, যে বাজেট করা হচ্ছে যুবদের জন্য এটা খুবই সামান্য বলে আমি মনে করি। আরো অনেক বেশি বাজেট করা দরকার এবং কোয়ালিটি সম্পন্ন এডুকেশন বা ট্রেনিং প্রদান করা দরকার। এবং যে ফিনান্সিয়াল যে সাপোর্টটা রয়েছে, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, এই ফিনান্সিয়াল সাপোর্টটা যদি সরকার দেয় তাহলে আমার মনে হয় আমরা আরো সামনে এগিয়ে যাবো, এটা শর্ট টার্মের ক্ষেত্রে এবং দ্রুত একটু বেকারত্ব হার কমানোর জন্য। বাট যদি পার্মানেন্টলি চিন্তা করতে যাই, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো উই মাস্ট হ্যাভ টু চেঞ্জ আওয়ার এডুকেশনাল সিস্টেম। উইথাউট দ্য চেঞ্জিং অফ এডুকেশনাল সিস্টেম we cannot overcome this problem. This is not possible for our country, and not only for our country but also for any kinds of country, any country. No one can overcome this kinds of problem. কারণ শিক্ষা, যে শিক্ষা আমাকে কোনো ধরনের আমাকে কি বলবো কোনো ধরনের কোয়ালিটি দিচ্ছে না। আমি শুধু একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসতেছি, আমার কাজের কোনো কোয়ালিটি নেই। আমি বের হওয়ার পরে একটা বিজনেস করতে পারতেছি না, আমি বের হওয়ার পরে আমি একটা জব করতে পারতেছি না। সবাই যে জব পাচ্ছে না তা নয়, এখন যে একটা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না এই জন্য বলতে হবে তার পড়াশোনা কম করছে বা তার কোয়ালিফিকেশন কম, যোগ্যতা নাই, তাই সে চাকরি পাচ্ছে না। নট লাইক দ্যাট। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোয়ালিটি দেয়া যায় তাকে, সে পড়াশোনার পাশাপাশি একটা দক্ষতা নিয়ে আসবে। যদি চাকরি হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি চাকরি না হয় সে যাতে ফ্রাস্ট্রেট হয়ে না যায়, সে একটা যাতে ব্যবসা করতে পারে, পাশাপাশি সে জানে আরো 5 জনের একটা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। তো এভাবে যদি আমরা কাজগুলো করি, এবং আমি আমাদের দেশের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে অনুরোধ করব, যুব সমাজের পক্ষ থেকে বর্তমানে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড অবস্থায় রয়েছে যুব সমাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব, অনেক ক্ষেত্রেই প্রণোদনার ব্যবস্থা করেছেন উনি, ঠিক একইভাবে যুবদের জন্য করেছেন। বাট আমাদের দেশে যেটা হয়, অনিয়মের যেটা বিষয় থাকে, করাপশনের যে একটা বিষয় থাকে, ইচ অ্যান্ড এভরি সেকশন ইজ করাপ্টেড। যার কারণে দেখা যাচ্ছে সব যুবরাই আসলে আমরা সেই প্রণোদনা কোথায় যাবে আমরা আসলে আদৌ জানি না। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো গভর্নমেন্ট যাতে এই বিষয়টাকে ইনশিওর করে, যাতে করে যারা সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতেছে, এই যুব সমাজের জন্য কাজ করতেছে, তারা যাতে নিশ্চিত ভাবে প্রণোদনা বলতে এটাও আমি যতটুকু জানি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোন, এটাও একটা ঋণ, যেখানে হয়তো 4% ইন্টারেস্ট যে নেবে তাকে দিতে হবে এবং বাকিটা গভর্নমেন্ট দেবে আর কি। তো আমি চাচ্ছি প্রণোদনার পাশাপাশি যদি অনুদান দেওয়া যায় এই যুবদের, যারা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি বিজনেস করতেছেন, যারা ছোট পরিসরে,
তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে, তারা যাতে আবার নতুন করে কার্যক্রম শুরু করতে পারে, তাহলে আমার মনে হয় অনেক বেশি যুব ভাই ও বোনেরা উপকৃত হবে, আমি এটা মনে করি এবং বিশ্বাস করি। সেই সাথে আমরা আজকে যে আলোচনাগুলো করলাম, একদম শেষ মুহূর্তে আমি যদি স্যারের কাছে যাই, শুধু সরকারের অপেক্ষায় চেয়ে থাকলে হবে না, সরকারকে মানে দোষারোপ করলে হবে না, শুধু সমস্যাকে সামনে নিয়ে আসলে হবে না, আমরা নিজেরাই যার যার অবস্থান থেকে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে নিজস্ব জায়গা থেকে যদি আমরা সামনে আসি, তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান করা সম্ভব, আদারওয়াইজ হয়তোবা সম্ভব নয়। স্যার, আপনি যদি সবশেষে আমাদের উদ্দেশ্যে, আমাদের বিশেষ করে যুব ভাই বোনদের উদ্দেশ্যে, যাদেরকে নিয়ে আপনারা সবসময় গর্ব করেন, বিভিন্ন মন্ত্রণালয় বলেন, সবাই আমরা বলি যে যুবরা হচ্ছে প্রাণ শক্তি, কিন্তু আসলে আমার কাছে একটু সন্দেহ লাগে, এটা হয়তোবা আমাদের অনেকের মুখের কথা, মনের কথা না। মনের কথা হলে হয়তোবা যুবদের জন্য বাংলাদেশে, আমি জানি না বাংলাদেশে কয়টি গবেষণা কেন্দ্র রয়েছে যুবদের জন্য, অবশ্যই একটা দেশে যুবদের জন্য গবেষণা কেন্দ্র থাকা উচিত যুবদের নিয়ে, অবশ্যই আমাদের দেশে এটা করা উচিত। যারা শুধু যুব নিয়ে কাজ করবে, যে যুবদেরকে কিভাবে ডেভেলপ করা যায়, তাদের কোয়ালিটি কিভাবে আরো অনেক বেশি ডেভেলপ করা যায়, এটা খুব বেশি ইফেক্টিভ হবে। তো স্যার যদি একটু বলেন সংক্ষেপে যে ফাইনালি আমরা কিভাবে এই যে মহা সমস্যা বলবো আমি, এই মহা সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং আমাদের এই দেশটাকে সত্যিকার অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। স্যার। ধন্যবাদ জাকারিয়া, অত্যন্ত সুন্দর ভাবে তুমি কথাগুলো উপস্থাপন করেছো। আমি এখন শেষের দিকে কয়েকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখন কিছু করণীয়, যেটা আমি খুব ফিল করতেছি যে যুবদের বিভিন্ন প্রশিক্ষণের পরে আমরা কিন্তু অনেক যুবদের অনেক প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু বাজার চাহিদা আছে কিনা, ট্রেনিংটার চাহিদা আছে কিনা, যেটাকে বলে মার্কেট ডিমান্ড। মনে করো আমি এখন পোল্ট্রি করতেছি, পোল্ট্রিটা করার জন্য যে ইনভেস্টমেন্ট কস্ট, আমি যখন নাকি মার্কেটে নিয়ে যাব, যে প্রাইসটা পাবো, আমি সেটা থেকে প্রফিটটা আমার হবে কিনা, নাকি আবার আমার যে ইনভেস্টমেন্ট কস্ট হচ্ছে আমার লস হয়ে যাবে। যদি লস হয়ে যায় তাহলে এটাকে আমি মার্কেট ডিমান্ড ট্রেনিং প্রোগ্রাম বলতে পারি না। এই ধরনের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আমাদের যুবতে চলছে বলে মনে করি। সেগুলো বাদ দিয়ে এই গভর্নমেন্টের ফান্ড তো মানে আমাদেরই মতো গরিব মানুষের ফান্ড, টাকা পয়সা, এইটাকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা ডিমান্ড আছে, যেটাতে আমি বেস্ট রিটার্ন পেতে পারি, একটা যুবকে দিলে পরে যে এই ট্রেনিং প্রোগ্রামটা দেওয়ার পরে যে স্কিলটা দেওয়ার পরে বেস্ট রিটার্ন যুবটা পাবে, সেই ধরনের প্রশিক্ষণগুলো সিলেক্ট করে যদি গভর্নমেন্ট তাদেরকে সে ধরনের প্রশিক্ষণটা দেন, তাহলে সেটা অনেক বেশি হেল্পফুল হবে। আমি এই জন্য আমি যারা পলিসি মেকার আছেন, নট অনলি প্রাইম মিনিস্টার, ডাইরেক্টর জেনারেল আছেন, সচিব আছেন, তারপর আমাদের শেখ হাসিনা কেন্দ্রের যে অথরিটি আছেন, ওনারা যদি একটু নিজেদেরকে নিবেদন করেন যে আমরা আমাদের অ্যাকচুয়াল যুবদের রিকোয়ারমেন্টটা কি, তাদের ওয়ানটা কি করলে কি ধরনের প্রশিক্ষণগুলো দিলে তারা উপকৃত হবে, এবং সেটাকে যদি কোয়ালিটি একটা ট্রেনিং হিসেবে তারা যদি প্রোভাইড করেন, আমার মনে হয় এখনকার যে ইনভেস্টমেন্ট তার চেয়ে অনেক কম ইনভেস্টমেন্টে ভালো একটা রেজাল্ট ওনারা পাবেন বলে আমি বিশ্বাস করি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের গভর্নমেন্ট এখন তাদের অ্যাটিটিউডে একটা চেঞ্জ আনা দরকার। গভর্নমেন্ট মেশিনারি যেটা, সেটা হচ্ছে আমাদের এখন আমাদের এডুকেশন সিস্টেমটা হওয়া উচিত মানব সম্পদ উন্নয়নের জন্য, সার্টিফিকেটধারী জনশক্তি তৈরির জন্য আমাদের এডুকেশন সিস্টেম হওয়া উচিত না। যখন ওনারা এটা আমাদের হৃদয় মন দিয়ে বিশ্বাস করবেন যে মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, তখনই যেসব কথাগুলো আজকে আমরা আলোচনা করলাম সেভাবে আমরা কাজে স্টেপ দিতে পারবো। একটা স্টেপ দিলে কিন্তু 1000টা স্টেপ দেওয়া হবে, আমরা তো এই একটা স্টেপই দিচ্ছি না। তারপরে আমি মনে করি যে আমাদের দেশের যুবকদের কিছু চেঞ্জ অফ অ্যাটিটিউডের প্রয়োজন। হোয়াই দে উইল ওয়েট ফর হোয়াইট কলার জব। একটা জব আমরা যখন নাকি একজন গ্রাজুয়েটের যখন নাকি লন্ডন বা ইংল্যান্ডে যায় বা আমেরিকায় যায়, তখন কিন্তু সে অনেক অর্জব করে তার স্টাডি খরচটা সে জোগাড় করে। হোয়াই নট ইন হিজ কান্ট্রি? আমাদের এখানে প্রচুর কাজ আছে যেটাকে আমরা আমাদের অ্যাটিটিউডটা খারাপ। যেমন আমি যদি কারিগরি বিষয়ে একটা ইন্টারমিডিয়েটের পর যদি আমি একটা কারিগরি কলেজে ভর্তি হই, তাইলে কিন্তু আমার ফাদার মাদারের মনে খুব কষ্ট হবে
যে আমার ছেলেটাকে আমি চেয়েছিলাম এমএ পাস করাতে, পিএইচডি করতে, অথচ সে আজকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছে বা ডিপ্লোমা মেডিকেল টেকনিশিয়ান হয়েছে। অথচ মার্কেট দেখা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানের প্রচুর ডিমান্ড। আমরা তো সেটা চিন্তা করি না। আমাদের একটা ইমোশনাল, সবসময় আমরা একটা ইমোশনাল, যে আমরা একটু দেখাতে পারলে মনে হয় যে ইয়ে হয়। আমাদের একটু সকল পর্যায়ে, পলিসি মেকারদের পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, যুবদের পর্যায়ে আমাদের একটা অ্যাটিটিউডের মধ্যে পজিটিভিটিটা নিয়ে আসতে হবে। এই পজিটিভিটি এবং আমাদের অপটিমাম ইউটিলাইজেশন অফ আওয়ার রিসোর্সেস, এই দুইটা জিনিসের উপর আমাদের 100% আমাদের ডিপেন্ড করতে হবে, এবং ডিপেন্ড করে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। যত সমস্যায় আসুক, যত করোনায় আসুক, যত দুর্যোগে আসুক, বাঙালি বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি এবারও আমরা আমাদের মাথা তুলে অবশ্যই আমরা দাঁড়াতে পারবো। শুধু আমাদের নিজের উপর বিশ্বাস আমাদের প্রয়োজন, আমাদের এগিয়ে যাওয়ার মানসিকতা প্রয়োজন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আমি শেষ মুহূর্তে একটু কমেন্ট গুলো, আসলে অনেকে কমেন্ট করেছেন, সবগুলো হয়তো দেওয়া সম্ভব না। অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলামিন স্যারকে অনেকে সালাম দিয়েছেন, স্যার হয়তো সালাম নিয়েছেন আপনাদের। এগিয়ে যান আলসাদ হোসেন দুলাল ভাই। হ্যাঁ, আমরা সবাই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। একজন বলছে কি শাহনাজ শাম্মী, আসসালামু আলাইকুম বড় মামা। এটা মেবি স্যারের ভাগ্নি হতে পারে। এম এ হান্নান, থ্যাংকস, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। কে ফায়েক উজ্জামান, বক্তব্য সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ফরহাদ হুসাইন, নাইস, থ্যাংক ইউ। শাহিনা খাতুন, আলামিন স্যারকে ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। ফরহাদ হোসেন আবার বলছেন আলামিন স্যারকে ধন্যবাদ তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো রেজাউল করিম রূপন বলেছেন খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা রয়েছে, আমি যেটা চাচ্ছি, আমার যেটা থিঙ্কিং, যুবদের থিঙ্কিং, নট আমার থিঙ্কিং, আমি বা আমার বিষয় বলতে চাচ্ছি না। আমার পুরো থিঙ্কিংটাই হচ্ছে এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, বিশেষ করে আমার যুব ভাই বোনদের নিয়ে। কারণ হচ্ছে আমি যে স্ট্রাগল গুলো করে এসেছি, আমি অনেক কিছু করে ফেলেছি, নট লাইক দ্যাট, এরকম না। আমি টিকে আছি কারণ আমি মাস্টার্স পাস করে, ফার্স্ট ক্লাস সহ মাস্টার্স পাস করে, আই ডিডন্ট গেট এনি জব, but till now I am working for the people, and I am also trying to providing some training for the young people so that they can do something for the country besides themselves. তো সেই ক্ষেত্রে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আমি এটাও বলবো যে আমাকে চাকরি করতেই হবে, নট লাইক দ্যাট। তো আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের বাংলাদেশ সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা অবশ্যই, যুবরা যেহেতু প্রাণ শক্তি বলা হচ্ছে, বারবার একই কথা বলা হচ্ছে, যুবরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ, তাহলে এই যুবদের জন্য আরো অনেক বেশি ফেসিলিটি নিয়ে এবং যুগোপযোগী ট্রেনিং, শুধুমাত্র ট্রেডিশনাল ট্রেনিং দিয়ে আমরা কোনোভাবেই এই সমস্যার সমাধান করতে পারবো না। ট্রেডিশনাল বলতে যেমন বর্তমানে আইসিটি জগতে গুরুত্বপূর্ণ একটা খাত তৈরি হচ্ছে, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরের পরে পরে এই খাতের অবদান করবে, এবং খুব দ্রুতই আমি মনে করি গার্মেন্টস সেক্টরকে ওভারটেক করবে আমাদের আইসিটি খাত। সেক্ষেত্রে আমাদের দেশে আইসিটিতে আমরা অনেক অনেক পিছিয়ে রয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অনেক ভালো করছে তারা আইসিটিতে। আর যেটি বিষয় বলেছিলাম যে বারবার একটি এডুকেশনাল সিস্টেম, সেখানে একটি বিষয় লক্ষণীয় যে যদি আমরা অনলাইনে কাজ করতে যাই আইসিটিতে বা যে কোনো ডিপার্টমেন্টে কাজ করতে যাই অনলাইন ভিত্তিক, we must have to know how to communicate in English with the clients all over the world, but we don't know how to communicate in English because we didn't get the qualityful education from our educational system. Just we have collected some papers which name is certificate, nothing else without it. So আমি আশা করি এবং বিশ্বাস করি যারা আমাদের দেশের নীতি নির্ধারকরা রয়েছেন তারা অবশ্যই হাইলি এডুকেটেড, মানে অনেক বেশি থটফুল, তারা অনেক বেশি চিন্তা ভাবনা করেন আমাদেরকে নিয়ে। আমি আশা করি এবং বিশ্বাস করি তারা আমাদের এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে খুব দ্রুত, যাতে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করা যায়, সেই সাথে এই সমস্যা, বেকার সমস্যাতে ইমিডিয়েটলি সমাধান করা যায়, কিছুটা হলেও কমানো যায়। সেই ক্ষেত্রে ট্রেনিং এর বিষয়গুলো আপডেট করে
কোয়ালিটি ইনশিওর করতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে, গভর্নমেন্ট যে ট্রেনিং গুলো দেয়, আমি যদি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি, আমার মনে হয় মোর দ্যান 60% হচ্ছে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আমার কাছে কেন জানি মনে হয়। কারণ যে ছেলের যে ট্রেনিং পাওয়া দরকার বা যে মেয়ের যে ট্রেনিং পাওয়া দরকার, তার যেটা কি প্যাশন বলা যেতে পারে, প্যাশন, তাকে সেই অনুযায়ী ট্রেনিং দেওয়া হচ্ছে না, অথবা যার ট্রেনিং প্রয়োজন তাকে দেওয়া হচ্ছে না, যার ট্রেনিং প্রয়োজন নেই তাকে দেওয়া হচ্ছে। এরকম বিষয়গুলো আমার কাছে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি মনে করি। তো সরকার যদি এই যে সিলেকশনের ক্ষেত্রে যদি সিলেকশন এবং কাউন্সিলিং এই দুইটা বিষয় যদি উপজেলা ভিত্তিক করে, ডিসেন্ট্রালাইজ করে, নির্দিষ্ট একটা জায়গায় না থেকে, তাহলে আমি মনে করি নির্দিষ্ট যারা প্রাপ্য, যাদের প্রয়োজন এই মুহূর্তে নিড, তারা সরকারি সাপোর্টটা পাবে এবং তারা নিজেকে প্রতিষ্ঠিত করে পার্শ্ববর্তী আরো 8-10 জন ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই সাথে আমি বলবো, আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবরা আগেও করেছিলাম, এখনো করতেছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। একদম শেষ মুহূর্তে আমাদের চেয়ারম্যান, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান, উনি এসেছেন বিভিন্ন সমস্যার কারণে। তো আমরা শেষ করে দিচ্ছি। শুধু যেহেতু চেয়ারম্যান মহোদয় এই মুহূর্তে আসলেন, আল সাদুল ইসলাম দুলাল ভাই, আপনাকে যদি আমি বলি যে আমরা এখন শেষ করে দিচ্ছি, তো আপনি কি মনে করেন আমরা এই বেকার সমস্যার সমাধানে কি করতে পারি সংক্ষিপ্ত ভাবে? অলরেডি আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি। হ্যাঁ, ধন্যবাদ জাকারিয়া আলম সাহেব। আসলে আমি আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম, আমাকে আপনারা দেখতে পাচ্ছিলেন না। অনেকক্ষণ যাবতে আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য। তো আসলে বেকার সমস্যার সমাধানে এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের সকলকে আসলে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। শুধু চাকরি খুঁজতে হবে এই বিষয়টা না, আমাদের প্রত্যেকের যে বিষয়গুলো লেখাপড়ার পাশাপাশি জানতে হবে, সেটা হলো আমি যেটা মনে করি ড্রাইভিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং কম্পিউটার কাজ জানা থাকলে বাংলাদেশের না, শুধু সারা বিশ্বে যে কোনো কাজে সে এগিয়ে যেতে পারবে। সুতরাং বেকারত্ব সমস্যার সমাধান নিজের কাছে, নিজেকে আগে তৈরি করতে হবে। আমি কি করব, নিজেকে প্রস্তুত হতে হবে। আমার ছোট হোক বড় হোক, আমাকে একটা কর্মসংস্থান খুঁজে বের করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যদি এই মানসিকতাটা তৈরি হয়, তাহলে আমাদের দেশের বেকারত্ব কমানো সম্ভব হবে। বেকারত্ব কমানোর সরকার কোনোদিনই পারবে না। তো আমরা যদি সকলে সচেতন হই এবং আমরা যারা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিচ্ছি, প্রশিক্ষণ গ্রহণ করছি, আমরা এটাকে আরো বেশি যদি ছড়িয়ে ছিটিয়ে দেই, তাহলে হয়তো বা বেকারত্ব কমিয়ে আনা যাবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, যেটা ইতিমধ্যে আমাদের প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অফ বাংলাদেশে প্রায় 7,500 সদস্য রয়েছে। এরা বর্তমানে গত 4 মাস যাবত কিন্তু একেবারে লেখাপড়াও নাই, বন্দি অবস্থায় রয়েছে এবং তাদের চাকরি নাই, তারা টিউশনি করতো। তাদেরকেও বলেছি তোমরা অনলাইনে প্রয়োজনে প্রশিক্ষণ করো। প্রশিক্ষণ শেখাটা হচ্ছে তার এই বেকার সময়টা, এখন যে কি বলবো এটাকে, যে ঘরে বসে থাকার যে সময়টা, সেই সময়টাও যাতে কাজে লাগাতে পারে। কারণ এই বেকার সমস্যাটা, এই ঘরে বসে থাকার যে 4-5 মাস, তখন যদি সে একটা প্রশিক্ষণ নিয়ে নেয়, সেটাও কিন্তু সে কাজে লাগাতে পারবে। সুতরাং আমাদের বেকার সমস্যাটা আমাদের নিজস্ব সৃষ্টি, এটা আমাদের সকলেই এখান থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের আল সাদুল ইসলাম দুলাল ভাইকে। তো আমি এই মুহূর্তে শেষ করে দেব। সব শেষেই যেটা বলবো, স্যার যদি কিছু বলার আছে, আপনি কিছু বলতে যাচ্ছেন স্যার? আমি শেষ করে দেব। আমি ধন্যবাদ জানাতে চাই, সাদুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যদি ওনাকে আমি দেখতে পাইনি। তো আজকে যে আপনি যে ইয়েটা করলেন, ফেসবুক ডিসকাশন বা ফেসবুক কনফারেন্সটা করলেন, আমার মনে হয় যে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় ছিল এবং আমি আশাবাদী যে জনাব জাকারিয়া এই ধরনের স্টেপগুলো আগামীতে নেবেন এবং অনলাইন ভিত্তিক যুবদেরকে মোটিভেট করা বা যুবদেরকে গাইডেন্স দেওয়ার যেসব সিস্টেমগুলো ডেভেলপ করা যেতে পারে, একজন মেরিটোরিয়াস অনলাইন একজন সিইও হিসাবে বা অনলাইন একজন এক্সিকিউটিভ হিসাবে আমি আশা করব যুবদেরকে মোটিভেশন বা তাদেরকে করোনা সময়ে যে তাদের সাবধানতা, তারপর করোনা পরবর্তী সময়ে তাদের এমপ্লয়মেন্ট বা এডুকেশন যাই আছে, কি কি বিষয় তারা করণীয়
তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার ব্যাপারে আমি আশা করব যে আপনি একটা পদক্ষেপ নেবেন এবং এই বিষয়টায় আপনার প্রতিষ্ঠানকে আপনি ব্যবহার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাজিদুল ইসলাম সাহেবকে, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা একবার শেষ পর্যায়ে চলে এসে আমি যে বিষয়টি একদমই শেষ করব, বারবার বলেছিলাম তারপর আরেকবার বলছি, আসুন, আমার বাবার সম্পদ নাই, আমার বাবা মা আমাকে খুব বেশি পড়ালেখা করাতে পারে, এই ধরনের ব্লেম আমরা দেব না। আমার এইটা নাই, মামা নাই, খালু নাই, আমরা এই আমাদের সরকার আমাদেরকে হেল্প করতেছে না, এতে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আমরা করব না। আমরা যার যার জায়গা থেকে যতটুকু আছে সেখান থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এই যে দূরদর্শিতা বা থিঙ্কিং এর বিষয়টা রয়েছে, আপনার চিন্তা ভাবনা করেন কিভাবে বের হয়ে আসতে পারেন প্রাইভেট সেক্টর থেকে। এবং একইভাবে গভর্নমেন্টও যদি আমার সাথে, আমার বিষয় যেটা আমি বারবার বলতে চাচ্ছি যে পাবলিক এবং প্রাইভেট যদি কম্বাইন্ডলি কাজ করা যায় তাহলেই একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। তো আসুন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যার যার জায়গা থেকে নিজের স্কিল ডেভেলপ করে থাকি, বিভিন্ন গভর্নমেন্ট ট্রেনিং থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রে অনলাইন ভিত্তিক ট্রেনিং গুলো যেমন ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইন খুব ভালো হতে পারে আমি মনে করি। আপনারা যে কোনো ট্রেনিং নিতে পারেন, ট্রেনিং নিয়ে আপনারা অনলাইনে কাজ করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেই সাথে আরো 8 থেকে 10 জনের কর্মসংস্থান তৈরি করতে পারেন। আশা করি আজকে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করা হয়েছে, সমস্যাটা কি, বেকার সমস্যা এবং বেকারত্বের হার কেন বৃদ্ধি পাচ্ছে, এবং ফাইনালি একটা সলিউশন দেওয়ার আমরা চেষ্টা করছি ক্ষুদ্র জ্ঞানে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করেছি, সবাই মিলে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত পরিচালক অবসরপ্রাপ্ত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের জনাব আলামিন চৌধুরী স্যার এবং প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল সাজিদুল ইসলাম দুলাল ভাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যারা এতক্ষণ যুক্ত ছিলেন এবং বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের থিঙ্কিং জানিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের আজকে লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।